2026 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিনটা ছিল শনিবার। সাধারণত সপ্তাহান্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবরের চাপ খানিকটা কম আসে, কিন্তু সেদিন সকাল থেকেই একটা খবর পুরো বিশ্বের মিডিয়া জগৎকে নাড়িয়ে দিল। খবরটা এতটা অপ্রত্যাশিত ছিল যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি। রয়টার্স, এপি, আল জাজিরা থেকে শুরু করে প্রায় প্রতিটা বড় সংবাদ মাধ্যমের ব্রেকিং নিউজের লাইনেই একটা শিরোনাম ভেসে উঠল। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রযুক্তির নজরদারি বিমান RQ-4 গ্লোবাল হক ইরান সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। শুধু নিখোঁজ শব্দটাই যথেষ্ট ছিল গোটা বিশ্বকে থমকে দেওয়ার জন্য, কারণ এটা কোনো সাধারণ ড্রোন না। এটা এমন একটা যন্ত্র যেটাকে আকাশে ওরা গুপ্তচরদের রাজা বলা হয়, আর সেই রাজাই হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কোথায় যেন হারিয়ে গেল। গ্লোবাল হক কি জিনিস সেটা বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। এই ড্রোনকে অনেকে ছোটখাটো মনে করেন, কিন্তু বাস্তবে এটা আকারে একটা ছোট যাত্রীবাহী বিমানের সমান। এর ডানার বিস্তৃতি প্রায় 40 মিটারের কাছাকাছি, ওজন 60 টনের মতো। আকাশে এক টানা 30 ঘন্টারও বেশি সময় উঠতে পারে কোনো জ্বালানি সংকট ছাড়াই। এটা এতটাই উঁচুতে ওড়ে যে সাধারণ চোখে নিচ থেকে দেখাই সম্ভব না। 12 কিলোমিটারেরও বেশি উচ্চতায় এটা চক্কর দিতে থাকে আর নিচের সবকিছু পর্যবেক্ষণ করে। এর ক্যামেরা এতটাই শক্তিশালী যে হাজার হাজার ফুট উপর থেকে মাটিতে থাকা একটা গাড়ির নম্বর প্লেট পর্যন্ত পড়তে পারে। এর ভেতরে থাকা সেন্সর শত্রু পক্ষের রাডার সিগন্যাল ধরতে পারে, যোগাযোগ ব্যবস্থা শনাক্ত করতে পারে এবং সরাসরি সেই তথ্য মিলিটারি হেডকোয়ার্টারে পাঠিয়ে দিতে পারে। শুধু তাই না, প্রয়োজনে এটা নিজেই শত্রুর রাডার সিগন্যাল জ্যাম করে দিতে সক্ষম। কমান্ড পেলে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হামলাও চালাতে পারে। একটা মাত্র এই ড্রোনের দাম $220 মিলিয়ন বেশি, অর্থাৎ বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় 25,000 কোটি টাকার সমান। এরকম একটা জিনিস হারিয়ে যাওয়া মানে শুধু একটা যন্ত্র হারানো না, এটা একটা দেশের সামরিক সক্ষমতার উপর সরাসরি আঘাত। এবার আসা যাক সেদিন আসলে কি ঘটেছিল সেই প্রসঙ্গে। ঘটনার দিন আমেরিকার নৌবাহিনীর একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ওমান সাগরে টহল দিচ্ছিল। একটা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে 3 থেকে 4টি মাঝারি ও ছোট আকারের যুদ্ধজাহাজ ছিল। এই ধরনের নৌবহর আমেরিকা নিয়মিতই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সমুদ্র এলাকায় মোতায়েন রাখে। বিশেষ করে ইরানের কাছাকাছি জলসীমায় এই উপস্থিতি প্রায় স্থায়ী বলা চলে। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। এই পুরো নৌবহরের অনেক উপরে প্রায় 12 কিলোমিটার উচ্চতায় একটি গ্লোবাল হক ড্রোন চক্কর দিচ্ছিল। নিচে সমুদ্রে কি হচ্ছে, আশেপাশের দেশগুলোর উপকূলে কোনো অস্বাভাবিক তৎপরতা আছে কিনা, কোথাও থেকে কোনো রাডার সিগন্যাল আসছে কিনা, সবকিছুর উপর নজর রাখছিল এই ড্রোন। নৌবহরের সাথে থাকা একটা ছোট জাহাজ থেকে ড্রোনটি নিয়ন্ত্রণ করা হচ্ছিল। জাহাজের ভেতরে একটি বিশেষ কন্ট্রোল রুমে বসে অপারেটর টিম লাইভ ডেটা দেখছিলেন, ভিডিও ফিড আসছিল, সবকিছুই স্বাভাবিক চলছিল। এদিকে ড্রোনটি যেখানে উড়ছিল সেখান থেকে মাত্র 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌঘাঁটি চাবাহার। এই বন্দর ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। এখান থেকে ইরান তাদের সমুদ্র সীমা ও উপকূলের উপর কঠোর পাহারা বসিয়ে রাখে। চাবাহারে ইরান, রাশিয়া ও চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক রাডার সিস্টেম বসিয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল নেভো M3D মাল্টি ব্যান্ড রাডার। এই রাডার এতটাই শক্তিশালী যে সাধারণ স্টেলথ প্রযুক্তিকেও অনেক সময় ধরে ফেলতে পারে। গ্লোবাল হক যদিও অনেক দেশের রাডারকে ফাঁকি দিতে সক্ষম, কিন্তু ইরানের এই বিশেষ রাডার ব্যবস্থা একটু আলাদা গল্প বলে। সেদিন চাবাহারের রাডার কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা অফিসাররা তাদের স্ক্রিনে একটি অস্বাভাবিক সিগন্যাল লক্ষ্য করলেন। প্রথমে তারা নিশ্চিত ছিলেন না এটা কি। কোনো বাণিজ্যিক বিমান হতে পারে, কোনো পাখির ঝাঁক হতে পারে, এমনকি রাডারের নিজস্ব কোনো ত্রুটিও হতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করার পর তারা দেখলেন সিগন্যালটা একটা নির্দিষ্ট এলাকায় বারবার ঘুরপাক খাচ্ছে। এটা কোনো বাণিজ্যিক বিমানের আচরণ না, কোনো যাত্রীবাহী বিমান একই জায়গায় এভাবে চক্কর দেয় না। তখন তারা বুঝতে পারলেন এটা কোনো নজরদারি বিমান বা ড্রোন হতে পারে, যেটা তাদের সীমান্তের কাছে ঘোরাফেরা করছে। ইরান সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার আগে বিষয়টা যাচাই করতে চাইল। তারা একটি MiG-29 ফাইটার জেট পাঠালো ওই এলাকায়। MiG-29 রাশিয়ার তৈরি একটি হালকা যুদ্ধ বিমান। আকারে ছোট হলেও এটা অসম্ভব দ্রুত গতির। কিন্তু এখানে একটা বড় সমস্যা দেখা দিল। গ্লোবাল হক যে উচ্চতায় উঠছিল সেই উচ্চতায় MiG-29 পৌঁছাতে পারছিল না। 12 কিলোমিটারের উপরে গ্লোবাল হক নির্ভীকভাবে চক্কর দিচ্ছিল, আর নিচে MiG-29 ছটফট করছিল, কিন্তু সেই উচ্চতায় উঠতে পারছিল না। শেষমেশ জেটটি কাছাকাছি গিয়েও ড্রোনের নাগালে পৌঁছাতে ব্যর্থ হয়ে ফিরে আসতে বাধ্য হলো। এটা ছিল ইরানের জন্য একটি বিব্রতকর মুহূর্ত, কিন্তু ইরান থেমে থাকার দেশ না। ফাইটার জেট ব্যর্থ হওয়ার পর ইরানের সামরিক কমান্ড একটি বড় সিদ্ধান্ত নিল। রাডার কন্ট্রোল রুম থেকে সরাসরি নির্দেশ গেল S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার। এই মুহূর্তটা ছিল পুরো ঘটনার সবচেয়ে চাপের সময়, কারণ S-300 সক্রিয় করা মানে হলো ইরান এবার সত্যিকারের সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে। S-300 রাশিয়ার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর একটি।
এই সিস্টেম থেকে ছোড়া মিসাইল প্রতি ঘন্টায় ৩৬০০ কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে। ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। উচ্চতার দিক থেকে বলতে গেলে ৩০ কিলোমিটার পর্যন্ত উঁচুতে থাকা যে কোনো কিছুকে ধ্বংস করতে পারে এই সিস্টেম। S-300 সিস্টেম সক্রিয় হলো, টার্গেট লক করা হলো, তারপর একটি মিসাইল নির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে গেল। এদিকে জাহাজে থাকা আমেরিকান ড্রোন অপারেটর টিম হঠাৎ করে কিছু অস্বাভাবিক সংকেত দেখতে পেলেন তাদের স্ক্রিনে। তারা বুঝতে পারলেন ড্রোনটি হুমকির মুখে পড়েছে। সঙ্গে সঙ্গে তারা ড্রোনটিকে দ্রুত সরিয়ে আনার চেষ্টা শুরু করলেন। কিন্তু এখানে একটা মারাত্মক বাস্তবতার সামনে এসে দাঁড়ালো। গ্লোবাল হক দেখতে যতই বিশাল আর প্রযুক্তিগতভাবে যতই উন্নত হোক, এটা মূলত একটি নজরদারি ড্রোন। এটা কোনো যুদ্ধ বিমান না। এর গতি প্রতি ঘন্টায় ৫৭০ কিলোমিটার। অন্যদিকে S-300 থেকে ছোড়া মিসাইলের গতি ঘন্টায় প্রায় ৩৬০০ কিলোমিটারের বেশি। অর্থাৎ মিসাইলটা ড্রোনের তুলনায় প্রায় ৬ গুণ বেশি দ্রুত। গতির এই বিশাল পার্থক্যের কারণে ড্রোনটির পক্ষে মিসাইল এড়িয়ে পালানো ছিল কার্যত অসম্ভব। তারপর যা ঘটল সেটাই পুরো ঘটনার সবচেয়ে রোমহর্ষক অংশ। ইরানের রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা তাদের স্ক্রিনে চোখ রেখে অপেক্ষা করছিলেন। টান টান উত্তেজনা। কেউ কথা বলছিলেন না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন সবাই। মিসাইল ছোড়ার কয়েক সেকেন্ড পর স্ক্রিনে দেখা গেল অস্বাভাবিক সিগন্যালটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। একদম মিলিয়ে গেছে। যে সিগন্যালটা এতক্ষণ ধরে একটি নির্দিষ্ট এলাকায় ঘুরপাক খাচ্ছিল সেটা আর নেই। কন্ট্রোল রুমে থাকা মানুষগুলো বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে, কিন্তু সেটা ঠিক কি ঘটেছে তার পুরো চিত্র তখনও পরিষ্কার ছিল না। এই ঘটনার পর আন্তর্জাতিক মিডিয়ায় যেন ঝড় উঠল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার মানুষ মতামত দিতে শুরু করলেন। সামরিক বিশ্লেষকরা টেলিভিশনে এসে নানা রকম তথ্য দিতে শুরু করলেন। কেউ বললেন ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, কেউ বললেন হয়তো যান্ত্রিক ত্রুটিতে সমুদ্রে পড়ে গেছে, আবার কেউ এমন একটি সম্ভাবনার কথাও বললেন যেটা শুনলে গায়ে কাটা দেওয়ার মতো। হয়তো ইরান ড্রোনটিকে হ্যাক করে মাটিতে নামিয়ে এনেছে। এই সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না, কারণ ২০১১ সালেও ইরান আমেরিকার একটি RQ-170 সেন্টিনেল ড্রোনকে হ্যাক করে মাটিতে নামিয়ে এনেছিল বলে দাবি করেছিল। আমেরিকা এই ঘটনা নিয়ে প্রথম কয়েক ঘন্টা সম্পূর্ণ নীরব ছিল। পেন্টাগন থেকে কোনো বিবৃতি আসেনি, কোনো মুখপাত্র সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। এই নীরবতা নিজেই একটি বড় বার্তা ছিল, কারণ সাধারণত আমেরিকা তাদের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বিবৃতি দেয়, কিন্তু এবার সেটা হয়নি। এই নীরবতা অনেক বিশ্লেষকের কাছে সন্দেহজনক মনে হয়েছে। ইরান অবশ্য পরে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে তাদের আকাশ সীমায় তাদের অনুমতি ছাড়া প্রবেশ করা যে কোনো বিদেশি বিমান বা ড্রোনকে তারা কঠোরভাবে প্রতিহত করবে। তারা সরাসরি বলেনি যে তারা ড্রোনটিকে ভূপাতিত করেছে, কিন্তু তাদের কথার ভাষা ও ভঙ্গি থেকে অনেকেই ধারণা করেছেন যে ইরান এই ঘটনার সাথে সরাসরি জড়িত। এই পুরো ঘটনার পর কয়েকটা বড় প্রশ্ন রয়ে গেছে, যেগুলোর উত্তর এখনও কেউ দিতে পারেনি। প্রথম প্রশ্ন হলো, ড্রোনটি কি সত্যি ইরানের মিসাইলে ধ্বংস হয়েছে নাকি অন্য কিছু ঘটেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, ড্রোনটি কি আসলেই ইরানের আকাশসীমায় ঢুকেছিল নাকি আন্তর্জাতিক আকাশসীমায় ছিল? তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, ইরান কি সত্যি এই ড্রোনটিকে হ্যাক করে তাদের নিজেদের ভূখণ্ডে নামিয়ে আনতে সক্ষম হয়েছে? যদি শেষের সম্ভাবনাটা সত্যি হয়, তাহলে সেটা আমেরিকার জন্য শুধু একটি ড্রোন হারানোর ঘটনা না, সেটা হবে তাদের সামরিক প্রযুক্তির সবচেয়ে গোপন তথ্য শত্রুর হাতে চলে যাওয়া। আর সেটা হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা কেউ আন্দাজ করতে পারছেন না। একটা বিষয় অবশ্য এই ঘটনার পর দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিমান চলে না, এখানে চলে প্রযুক্তির এক নিরন্তর লড়াই। এক দেশ উন্নত ড্রোন বানাচ্ছে, তো অন্য দেশ সেই ড্রোনকে ঘায়েল করার রাডার ও মিসাইল সিস্টেম তৈরি করছে। উন্নত রাডার, স্যাটেলাইট সহায়তা, আধুনিক যুদ্ধ ব্যবস্থা এবং দূরপাল্লার প্রতিরক্ষা সিস্টেম, সব মিলিয়ে এটা এখন প্রযুক্তিগত সক্ষমতার এক জটিল ভারসাম্যের খেলা। আর এই খেলায় কে এগিয়ে আছে সেটা বলা কঠিন, কারণ আজকে যে প্রযুক্তি সবচেয়ে আধুনিক বলে মনে হচ্ছে, আগামীকাল হয়তো সেটি অচল হয়ে যেতে পারে। ইরান সীমান্তে গ্লোবাল হকের এই রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা সেই সত্যটাই আরেকবার মনে করিয়ে দিল।